তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। দোষ, এটা নিয়ে এত চিন্তা করার কিছু আছে নাকি? কিন্তু আমি ডাক দিলি সব মানুষ এসে চার দোকানে আসছে, হাজির হবে না। আমি জানি তো আব্বা, এই যে হাতে হাত দেন, আপনি তো পারবেনই। এই জন্যই তো এই বড় দায়িত্ব আপনার কাঁধে দিয়ে দিতে চাই। হ্যাঁ, ওটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব ঠিক করে দেবো না। বাউল টাউল কিছু লাগবে না। তা নাকি? হয়, আমি একাই করে দেবো। না, বাউল কেউ থাকতে হবে। ও থাকবে না। বাউল মেহনতি মানুষ না থাকলে এই তর্ক জমবে না, বুঝতে পেরেছেন? ওরে সবাই থাকবে না, এলাকার মধ্যে যা যা আছে ও দোকানদারটা সব মিলে থাকবেন আর কি। এই জন্যই তো আপনি আমার আব্বা। আব্বা চলেন যাই, ওই গ্রামের ভিতরে বসে আরেকবার চা খাই, চলেন। আচ্ছা, এই আপনার আর আমার স্বামী ডিজেল সাহেবের মধ্যে হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে সে এরকম পাগলের মতো করতেছে? হয়েছে কি ভাবি, আপনি তো সব জেনেই গেছেন। আমার মধ্যে আর ডিজেল সাহেবের মধ্যে একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়েছে। বড় ভাই ছোট ভাই, বড় মিয়া ছোট মিয়া। হ্যাঁ, আমাদের মনের কথা একজন আরেকজনের সাথে ওরা সব শেয়ার করে ফেলছি। একটা দারুণ সম্পর্ক তৈরি হয়েছে, বুঝছেন তো। বুঝলাম আমিও ঠিক যে আমাদের এই সম্পর্কের ভিতরে কি এমন হলো। আমরা কিন্তু ধরেন যে একটা স্বাধীন জীবন যাপন করছিলাম, মানে যাকে বলে স্বাধীনতা। আমার মনের যত কথা ডিজেল সাহেবকে বলছি, আবার ডিজেল সাহেবের মনের যত কথা আমাকে বলছে। আমরা দুজনেই একটা দারুণভাবে স্বাধীনতা উপভোগ করছিলাম। এর মধ্যে কি যে হলো আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, যে স্বাধীনতা আপনি ভাবতেছেন আসলে সেই স্বাধীনতাটা না। কারণ এই যে আপনি আপনার সমস্ত কথা তার কাছে বলতেছেন, তার সমস্ত কথা আপনার কাছে বলতেছে, এতে কিন্তু ভালো কিছু হয় নাই, খারাপ ছাড়া। কারণ এখন আমার স্বামী ভাবতেছে যে তার সমস্ত কথা আপনি নিয়ে আপনি তার স্যারকে বলতেছেন। এছাড়াও আরেকটা সন্দেহ করতেছে, সেটা হচ্ছে এই যে এইখানে আসার পরে, এই বাংলোতে আসার পরে আপনি যে আমাকে একটু আর চোখে মানে ইশারা ইঙ্গিতে কথা বলেন বা দেখার চেষ্টা করেন, সেটাও কিন্তু তার নজরে পড়েছে। অতএব দুইটা সন্দেহ মিলে তার দুইটা চাপের উপরে পড়ে সেরকম পাগল পাগল হয়ে গেছে এখন। কি বলছে, এটা তো একেবারে সন্দেহবাদী চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তাকে অতি শীঘ্র একটা মানসিক রোগের ডাক্তার দেখানো উচিত। হ্যাঁ, আসলে ভাবি আপনি বলেন তো, এই যে আমি আপনি 3-4 দিন যাবত ঘুরছি একসাথে, মানে এমন কোনো বিষয় কি আপনার সাথে আসলে হয়েছে বলেন? না, সেটা তো আমি আর আপনি জানতেছি, কিন্তু তার ধারণা তো সেটা না। তার ধারণা হচ্ছে যে আপনি যেহেতু সব কিছু তার কাছে বলে দিতেছেন, আবার সে আপনাকে বলে দিতেছে, আপনি সব কথা নিয়ে স্যারকে বলতেছেন, তো সে এই চিন্তাটাও করতেছে যে আপনার আর আমার মধ্যে মনে হয় এমন কিছু ঘটে গেছে যেটা সে জানতে পারতেছে না, বা এমন কিছু ঘটেছে বা ঘটবে যেটা তাকে আমরা জানাবো না, তাকে লুকাবো, এই ধরনের চিন্তাভাবনা চলছে। আর এই যে ধরেন যে এই বাংলোতে আসার পরে আপনি তার ধারণাটা দেখেন কত দূর চলে গেছে। সে চিন্তা ভাবনা করতেছে যে এই বাংলোতে আসার পরে এখানকার হাট থেকে আপনি আমাকে 3-4টা শাড়ি গিফট করছেন, কিছু গহনা গিফট করছেন, তারপরে ধরেন যে যে সাজুগুজুর জিনিস, লিপস্টিক, মেকআপ, এগুলি গিফট করছেন। এগুলি তার ধারণা, এগুলি নিয়ে আমাদের দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়েও গেছে। হ্যাঁ, কিন্তু আসলে তো ঘটনাটা তা না। তার মনে সত্যি সন্দেহের একটা বাতিক। আসলে কিরকম কিছু হয়েছে বলেন? অবশ্যই না। নিশ্চয়ই হয় নাই। তাছাড়া ভাবি এরকম কিছু হইলেও তো সমস্যা নাই, ঠিক না?
তা অবশ্য নাই, কিন্তু হয়নি তো, তাই না? তা ঠিক আছে ভাবি, তারপর ধরো যে আপনার সাথে আমার যে কথাবার্তা হয়, এটা কি শুধু আমার একা ইন্টারেস্ট? আপনার কি কোনো ইন্টারেস্ট নেই? তো ভাবি, এই যে মাঝরাতে 2টার সময় একটা মেসেজ চলে আসে, আমি যখন মেসেজ ওপেন করি দেখি ওইখানে লেখা এই ব্র্যান্ডের শাড়ির দাম কত, লাল পাওয়ালা শাড়িটা কত প্রাইস হবে, ওই ব্র্যান্ডের অর্নামেন্টসটা কত দাম। আমি যখন সব কিছু গুছিয়ে টুছিয়ে মনে করি যে মানে আপনাকে দিতে যাব, ঠিক তখন টুম করে আরেকটা মেসেজ চলে আসে। আমি যখন মেসেজটা ওপেন করি ঠিক তখনই দেখি লিপস্টিকে আঁকা গোলাপের পাপড়ির মতো লাল টকটকে একটা ঠোঁটের ছবি। না মানে হয়েছে কি, ওইটা তো আমি আসলে আপনাকে দেওয়ার জন্য না, মানে আমি হঠাৎ করে মোবাইল নিয়ে লিপস্টিক লাগাচ্ছিলাম, তো হুট করে চাপ লেগে আপনার কাছে চলে গেছে। সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, আসলে কোনো সমস্যা নেই। আসলে ওইটাই তো হচ্ছে আমার আর আপনার চাওয়া পাওয়া, ঠিক না? এর মধ্যে একটা ঠাটা পড়েছে। আমাদের যে বস সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল আমাদের চলে যেতে হবে। বলেন তো এটা কথা হলো? আগামীকাল হচ্ছে সারা বছরের সবচেয়ে সেরা অমাবস্যার রাত, সবচেয়ে ঘুটঘুটে অন্ধকার থাকবে। ওই অন্ধকারের রাতটা কত রোমান্টিক হবে, আপনি আর আমি দুজন মুখোমুখি, ঘুটঘুটে অন্ধকার, আপনি আমাকে দেখছেন না, আমি আপনাকে দেখছি না, আর ডিজেল সাহেব ওর তো কথাই নাই। ঠিক বলছেন, মানে আপনি আমাকে দেখবেন না, আমি আপনাকে দেখব না, ঘুটঘুটে অন্ধকার। কিন্তু হঠাৎ করে দেখবো কি, ওই যে ডিজেল সাহেব এই দুজনের মাঝখানে একদম পূর্ণিমার আলো হয়ে ফুটে উঠেছে। ঠাটা ঠাটা হ্যাঁ। ঠাটা। আর এই যে আপনি আর আমি কথা বলি, আপনি ইশারা ইঙ্গিতে আমাকে ডাকেন, মনে করেন যে সে সমস্ত কিছু দূর থেকে তাকিয়ে দেখা গেল যে সে সব কিছু দেখতেছে, সব কিছু ফলো করতেছে, ঠিক আছে? ওনার নাম ডিজেল সাহেব দিয়েছে, ওর নাম তো মিস্টার দূরবীন হওয়া উচিত ছিল। দেখছে কিনা জানি না, তবে আমার কাছে যতটুকু মনে হয় সে ফলো করতেছে। যাই হোক শোনেন, আমি এখন চলে যাচ্ছি, আপনি কিন্তু আমার পিছন পিছন আসবেন না। আমি চলে যাওয়ার অন্তত 10 থেকে 15 মিনিট পর আপনি আসবেন, ঠিক আছে? জি থাকেন তাহলে। মানে আজকে রাত্রেও কি মানে শাড়ির বদলে একটা লাল টুকটাকা ঠোঁটের ছবি যদি পাঠাতেন আর কি। ঠিক আছে, ভেবে দেখবো। জি, ভালোই লাগবে কিন্তু, দিয়েন কিন্তু। ছবি তুলে রাখলাম। তো ভালো করেছেন, দেখ কিরাম হয়েছে। তো মোতালেব ভাই, তোমাদের সাথে একটু হেঁটে কথা বলে যেই শান্তিটা আমি পাই, আমি বলে বোঝাতে পারবো না। তা আমারও আপনারা ভালো লাগে, কিন্তু ওই যে সুরুজ মিয়া না, আমার যে আব্বা কয়ে ডাইরি নিয়ে গেছিল, হ্যাঁ, সে তো এক প্রস্তাব দিছে, কয় কি তোমার চৌধুরীরে কও আর আমি আছি, আমাকে দুজনের মধ্যে যুক্তি তর্ক হবে, যে ভালো মানুষ তোমরা আমার তা গ্রহণ করবা তারাই। তো গ্রামের সবাই সেই একই মত দিছে, এখন আপনি আর সে যুক্তি তর্ক হয়ে আপনার ভালোটা কবেন, তার ভালোটা কবে, ভালোটা কবে আমাকে গ্রামবাসী যেটা ভালো মনে হবে আমরা তারে গ্রহণ করব। কুলাঙ্গারটা যদিও কোনো উদ্দেশ্য নিয়ে এই প্রস্তাবটা দিয়েছে, কিন্তু উত্তম প্রস্তাব। আমিও তো এটাই চাই যে আমরা দুজন কথা বলবো, আমরা দুজন আমাদের বক্তব্য তুলে ধরবো, সাধারণ আমজনতা, মানুষজন, খেটে খাওয়া মানুষজন, সৎ মানুষজন আমাদের কথা শুনেই বুঝবে আমরা কে কেমন। খুব ভালো, তাহলে ব্যবস্থা করো, আমরা কথা বলি। ঠিক আছে, তাহলে আমাকে ওই বাজারের মধ্যেই ওই যে চার দোকান আছে না, চার দোকানের পাশে একটা আয়োজন করি। আচ্ছা, চায়ের কথা বলাতে খুব চায়ের তেষ্টা পেয়েছে। আগে চলো চা খেয়ে নেই, তারপরে এই ব্যাপারে আমরা আরো কিছু দূর ঠিক করে নিতে পারবো। বাজারের ওই দোকানে তর্কযুদ্ধ, অদ্ভুত ব্যাপার। কার সঙ্গে তর্ক করব? এই তর্কে যে জিতবে সে নেতা হবে। কার সঙ্গে তর্ক করছি? কার সঙ্গে? এরকম একটা ভণ্ডের সঙ্গে, একজন প্রতারকের সঙ্গে, একজন প্রবঞ্চকের সঙ্গে আমি কি বলবো? ওটা একটা বেয়াদব,
ওটা একটা বদমাইশ, ওটা একটা ইডিয়েট, ওটা একটা ননসেন্স, ওটা একটা কাণ্ডজ্ঞানহীন অপদার্থ, ওটা একটা অযোগ্য। ওকে আমি গাল দেব, কিন্তু কেন দেব? এই পৃথিবীতে যত গালিগালাজ আছে সব গালিগালাজ ব্যর্থ হয়ে যাবে, তারপরেও এই গালিগালাজ তার উপরে চলতেই থাকবে, চলতেই থাকবে। ওরে বিয়াদব, তুই আমারে জুতা মারিস, তুই আমারে জুতা মারিস। আমার মাঝে মনে মনে হয় পৃথিবীতে যত জুতা আছে সব জুতা তোর মুখে মারি, তোর কপালে মারি, তোর ভরিতে মারি। শয়তান, এই শয়তান, আজকে তোকে আমি তোর নেতাগিরি ছুটিয়ে দেব। তার আগে আমার যে লোকজন আছে তাদের কথা হজম কর, এই হজম কর, এই শালা হজম কর। লেচুকার, হ্যাঁ, বলেন না কেন, বলেন। আমি সুরুজ সাহেব সম্পর্কে আর আপনাদের কি বলবো, কারণ আপনারা তো জানেনই যে সুরুজ সাহেব হলে গিয়ে একদম দুধের মতো ফকফকে সাদা, তার মনে কোনো কলুষিত লাগেনি। এই যে চৌধুরী সাহেব, তার নাম রেখেছেন সিরাজুল ইসলাম চৌধুরী, উনি হইলেন গিয়ে মীর জাফরের বংশ, নাম পাল্টে দিয়েছেন। উনি দুধ তো দূরের কথা, উনি হয়ে গেছেন গিয়ে দই 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 যে লোক হয় তার পক্ষে দই থেকে দুধে আর রূপান্তর হতে পারে না। আর আমাদের যে সুরুজ সাহেবের কথা বলতেছি, উনি এর আগে কৃষি প্রযুক্তি, কৃষি সভ্যতার উপরে আমরা এখানে আলোচনা করে গেছি, কৃষকদের সাথে মিশেছি, তারপর আবার নতুন করে ভেষজ পরিকল্পনা নিয়ে আমরা আসছি এখানে। তারপরও আপনাদের জানাই রাখছি যে এর চেয়েও বড় একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। আপনারা তো নাম শুনে থাকবেন, আজিজ সুপার মার্কেট বলে একটা মার্কেট আছে ঢাকায়। এই মার্কেটটা হলো বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতির একটা তীর্থস্থান, এবং এই আজিজ সুপার মার্কেটকে নিয়ে আমরা সামনে সংস্কৃতি এবং সাহিত্য জগতের একটা বিপুল আয়োজন করতে যাচ্ছি। আর এই এলাকায় যারা আসছি তারা তো জানেনই যে আমরা নির্বাচনে দাঁড়াতে চাই, আমাদের সুরুজ সাহেব নির্বাচনে দাঁড়াবেন এবং আপনারা তাকে ভোট দিয়ে জয় করবেন। এই ভোট যদি আপনারা তাকে দেন তাহলে এখন যে অবস্থায় আছেন তার চেয়েও আরো অনেক দ্বিগুণ ভালো থাকবেন। আর ওই চৌধুরী সাহেবের পাল্লায় কখনোই পড়েন না। চৌধুরী সাহেবের পাল্লায় যদি পড়েন তাহলে কিন্তু বিনাশ হয়ে যাবেন। আমি আর বেশি কিছু বলতে চাই না, আরো লোকজন আছে আমাদের, তারা বলবে, তাদের কথা শুনেন। জি স্যার, আমি আজকে আমার স্যারের কোনো প্রশংসাই করব না। তার নিমক খাইছি, তার নিমক এখনো খাই, আর নিমক খাই বলে যে তার প্রশংসা করতে হবে তা ঠিক না। আসল কথা যেটা, সত্য কথা যেটা, সেইটাই বলতে হবে। আমি নিয়তি পেট্রোল পাম্পের ম্যানেজার, আমি একটা পাম্পের ম্যানেজার, কিন্তু স্যারের এরকম অনেক পাম্প আছে। এই যে পাম্পে যে তেল, স্যারের যে আরও বিভিন্ন তেল, এই তেল স্যার চাইলেই কিন্তু তেলের দাম বাড়া দিতে পারে, কিন্তু স্যার তেলের দাম বাড়ায় না। স্যার তেলের দাম এক জায়গায় রাখে। আর এই যে মনে করেন যে তেলের উপকারিতা কি, সেটা কি নতুন করে আপনাদের বলতে হবে? বলার তো কিছু নাই। এই যে আপনার গ্রাম অঞ্চলে তেলের ব্যবহার করতেছেন, ভালো ভালো তেল খাইতেছেন, কার কল্যাণে? এই স্যারের কল্যাণে। কৃষিতে তেল, গাড়িতে তেল, তেলের যে কি উপকারিতা! তেল না থাকলে গাড়ি বন্ধ, চলবে না। এমনকি তেল না থাকলে আপনাদের জীবনও চলবে না, জীবন বন্ধ হয়ে যাবে। জি, আর এই তেলের যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটা আমার স্যারের মাথা থেকে আছে। আমার স্যার হচ্ছে সৃজনশীল মানুষ। যত আমাদের প্রোডাক্ট আছে, সমস্ত প্রোডাক্টের যে ইনোভেটিভ আইডিয়াটা সব আমার স্যারের মাথায় আসে। শুধু মাথায় না, স্যার এসব মন থেকেই বলে, কারণ আমার স্যারের মনের মধ্যেই এই সমস্ত ডায়লগ ধারণ করেন এবং বিশ্বাস করেন। আর আমাদের রাষ্ট্রনায়ক হিসেবে একজন সৃজনশীল মানুষই চাই। আমার স্যার যদি, এই সৃজনশীল মানুষ যদি রাষ্ট্রনায়ক হতে পারে, আমাদের নেতা হতে পারে, সারা বাংলাদেশের মানুষের রুচির পরিবর্তন ঘটাই দিবে। আর পৃথিবীতে যত গল্প আছে, দেশে বিদেশে সমস্ত গল্পের মূল ভাবনা, মূল নায়ক হচ্ছে আমাদের সম্মানিত সৃজনশীল স্যার। স্যার আছে মানেই আমাদের সারা বাংলাদেশের রুচির একটা বিপ্লব ঘটে যাবে ইনশাল্লাহ। কিন্তু আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। এই যে বিজ্ঞাপন, স্যারের যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন তো হইতাছে গিয়ে একটা ভণ্ডামি, একটা প্রতারকি। এই যে আমার হাজবেন্ড, সে হইতাছে গিয়ে এই নিয়তি পেট্রোল পাম্পের ম্যানেজার। এই নিয়তির যত প্রকারের তেল আছে, সমস্ত তেল আমার হাজবেন্ড আমার আইনা দিচ্ছে। আমাকে বাড়িতে আইনা বলছে এগুলি ব্যবহার করবা, এগুলি 1 নাম্বার তেল। আমি তো তাই ব্যবহার করছি। ও মা,
ব্যবহার করে দেখি সব উল্টা কাজ করে। হ্যাঁ, তারপরে তো আমি আর একদিনও ব্যবহার করি নাই, সব নিয়ে আমি ডাস্টবিনে ফালাই দিচ্ছি। আরে কি করতেছো? স্যারের তো মামি যত সব খারাপ লাগতেছো, চুপ করো না। আমি সত্যি কথা কমু। আগত সুধীজন, এবার তাহলে আমার বক্তব্য রাখার পালা। একজন নেতা হতে চায়, কি অদ্ভুত একটা ব্যাপার। আমাদের দেশে ইদানিংকালে নেতা হওয়ার পূর্ব শর্ত হচ্ছে অশ্রাব্য ভাষায় কিছু বক্তব্য রাখতে হবে, তাহলে সে বড় নেতা হবে। তার জ্বলন্ত দৃষ্টান্ত আমরা চোখের সামনে দেখছি। যেই লোক এখনো প্যান্ট পরে দড়ি দিয়ে বেঁধে, কারণ দড়ি খুলে গেলে প্যান্ট পরে যাবে, আজকে সেই লোকের দড়ি না খুলেই প্যান্ট খুলে দিয়েছে তারই অফিসের তার সহকর্মীরা। একজন বলেছে তেলের দাম নাকি উনি বাড়তে দেয় না। বলেন তো তেলের দাম এখন কত করে? সয়াবিন লিটার। তেলের দাম নাকি বাড়তে দেয় না। আর তার বিজ্ঞাপন যে ভণ্ডামিতে ভরা ভুয়া, সেটাও তার এই স্টাফের সহধর্মিনী আপনাদের সামনে বলেছে। আসলে যেমন গাছ তেমন ফল তো হবেই। যার বাবা ছিল চোর, কেরোসিনের সাথে পানি মিশিয়ে তেল বিক্রি করেছে, সে তো অসততা নিয়েই বড় হবে, অসততা নিয়েই নেতা হবে। জনগণ যা বোঝার বুঝবে। আমি সাধারণ সৎ মানুষের পক্ষে, আমার আর কিছু বলার নেই। শোনেন, আপনাকে যুক্তি, তর্ক, বক্তব্য আমরা মেলা শুনেছি। এইসব শুনে আমাকে আর এখন কাজ নেই। কি কোনো ভাই, আমাকে আসল কাজ হচ্ছে জমিতে যাই আমরা চাষ করব, ফসল ফলাবো, সেটা হচ্ছে আমাকে মূল কাজ। আর আপনাকে এই আজে বাজে কথা শুনে শুনে আমাকে নেই। বাউল, একটা গান গাও, গান শুনতে শুনতে যাই। ওরে গায়ের মাটি, সোনার মাটি, আমার গায়ের মাটি, সোনার মাটি, আমি কেমনে তারে ভুলে বাবু, ও বাবু, আমি গায়ের ছেলে, শোনো গায়ের কথা বলে বাবু। তোমার কারণে পুরো জিনিসটা ভণ্ডুল হয়ে গেল। তোমার না কইছে কোনো কথা কইবে না, খালি শুনবা। তোমার কথা কইতে গেছে কে? কথা কয়ে তো স্যারের বিরান সর্বনাশ করে দিলে। এখন আমি মিথ্যা কথা কইতে পারবো না। মিথ্যা কথা কইতে কইছি কেনা? তোমার কইছি চুপ করে থাকতে, আমরা একদম গলা চেপে ধরুন। এখন যদি চাকরি চলে যায় আমার কিন্তু। কি হয়েছে? যুক্তি তর্ক তো শেষ হয় নাই। আমার পিছে পিছে আইসো কিন লেগিয়া? হ্যাঁ, কিন লেগে আইসো? দুইজন বড় লোক মানুষ কইছে তারা যুক্তি তর্ক করবে, গ্রামবাসী যারে পছন্দ করবে তারে মাইনা নেবে। আর তুমি কি করলা? গ্রামে যাই প্রত্যেকটা মানুষের বাড়তে যাই যুক্তি তর্কের কথা কইয়া আসলা। কোথায় একটা শহরের মধ্যে চায়ের দোকানের মধ্যে ফেললা। কিসের যুক্তি তর্ক হয়েছে? হ্যাঁ, যুক্তি তর্ক হয় নাই। একজন আর একজনের উপর রাগ আছে, সেই রাগ কেমন করে যাচ্ছে দেখো নাই? আঙ্গুল টাঙ্গুল নাড়াই সারাইয়া ওইয়া দেখার জন্য ডাকছ মারে। কথা কনকা? হ্যাঁ, এত সহজ সরল কা? হ্যাঁ, এত তোমার লাভটা কি লাভ হয়েছে তোমার? আমি কি সব কিছু লাভ লোকসান হিসাব করে করছি নাকি? আমার তো যে সুরজ মিয়া এসে কইছে ওই চৌধুরী সাহেবের আমার কও আমরা যুক্তি তর্ক করি, একটা আয়োজন করো। আমি এই জন্য তো সবার আয়োজনটা করেছি। তুমি ওই একটা সাদা সিধা সহজ সরল মানুষ, তোমার তো কারো গুটি হওয়ার দরকার নেই। আছে কও? হ্যাঁ, আমি কারো গুটি হয়েছি নাকি? আমি ইচ্ছে করে তো রইনি। আমাদের মানুষের যেরকম করে বুঝেছে আমি সেরকম করে বুঝে পড়ে রয়েছি। হ্যাঁ, আমি কার গুটি হতে যাবো? এই যে কি হলো, কি তর্ক হইলো, কি বিতর্ক হইলো কও আমারে বুঝাও। আরে বাউল ভাই, তুমি মোতালেব ভাইয়ের সাথে রাগারাগি করছো কিসের জন্য? তুমি কিন্তু ভাই যেরকম আছো সেরকমই থেকো। তোমার এই সহজ সরল সাধারণ জীবনই তো আমাদের অনুপ্রেরণা। যাকে আপনি উপকার করবেন, যাকে আপনি খাওয়াবেন, সে সবার আগে পাত ফুটো করবে। পৃথিবীতে কোনো বিশুদ্ধ চাকরি বলতে নেই। আমি যে ওই প্রতিষ্ঠানে চাকরি করি, আমি তো একজন ডিসঅনেস্ট লোক। আমার অনেস্টি বলতে কিছুই নেই। আপনি আমার ব্যাপারে কি কথা বলতে চান? বলেন স্যার, শুনতে চাই স্যার, আমি শুনতে চাই, আমি একটু বইতে চাই, আমি একটু শান্তি চাই স্যার। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ তেল সারা পরোটা, আহা তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।